কাল বাদে পরশু কাউন্টডাউন শুরু। 5 রাজ্যে ভোট হয়েছে ঠিকই, কিন্তু গোটা দেশের হৃৎপিণ্ড এখন একটাই জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ। কারণ এই লড়াই স্রেফ নবান্ন দখল নেওয়ার লড়াই নয়। বাংলার এই রায় বদলে দিতে পারে ভারতের রাজনীতির মানচিত্র। যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে ভারতবর্ষের বিরোধী রাজনীতির ভিত থরথর করে কাঁপবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসেন, তবে সেটা শুধু জয় নয়, সেটা হবে ভারতের মানচিত্রে একটা জাতীয় প্রতিরোধের বজ্র ঘোষণা। কিন্তু পর্দার আড়ালে খেলাটা কি এতই সহজ? 27 লক্ষ বৈধ ভোটারের নাম হঠাৎ করে উবে গেল তালিকা থেকে। মাঠে কেন্দ্রীয় বাহিনী বনাম অজস্র অভিযোগের পাহাড়। একদিকে এক্সিট পোলের ডেটা, অন্যদিকে ভোটারদের মৌনতা। তথ্যের মারপ্যাচ বনাম বাস্তব। বাংলা আসলে ঠিক কি লিখতে চলেছে? দেশের আগামী রাজনৈতিক দলিল, নাকি এক গভীর সংকটের ইস্তেহার? প্রশ্নটা থেকেই যাচ্ছে। পরশু যে ফলে আসুক না কেন, সেটা কি সত্যিই হবে মানুষের স্বতঃস্ফূর্ত রায়, নাকি নিখুঁতভাবে সাজানো কোনো গাণিতিক সমীকরণের জয়? আজকে যা বলবো তা শুধু বিশ্লেষণ নয়, বরং এটাই আগামীর আয়না। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আরো দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। State of West Bengal this time, trust me, 70 to 80% of people not willing to even open out their mouth. Nobody is willing to even speak out anything. They say sorry. কাউন্টিং এর দুদিন আগে একটা নতুন টুইস্ট এসেছে বাজারে। দেশের অন্যতম বিশ্বস্ত পোলিং এজেন্সি এক্সিস মাই ইন্ডিয়া পশ্চিমবঙ্গ নিয়ে তাদের এক্সিট পোল ডেটা দিতে সরাসরি অস্বীকার করেছে। কারণটা চমকে দেওয়ার মতন। তাদের দাবি, বাংলার প্রায় 70% ভোটার নাকি মুখ খুলতেই রাজি হননি। কেন? এই সাইলেন্ট ভোটাররা কি ভয় পাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয়। এক্সিস মাই ইন্ডিয়া গতকাল বিবৃতি দিয়ে জানিয়েছে, মাত্র 30% মানুষের মতামতের ওইটুকু স্যাম্পল নিয়ে গোটা সমাজের পালস বোঝা যায় না। এই একটা ছোট্ট বিবৃতি থেকেই আসল প্রশ্নটা উঠছে। বাকি এজেন্সিগুলো যে লম্বা চওড়া প্রেডিকশন দিয়েছে, তাদের কাছে কি জাদুর কাঠি আছে? যদি দেশের সব থেকে বিশ্বাসযোগ্য সংস্থার কাছে মানুষ মুখ না খোলে, তবে বাকিদের কাছে কিভাবে খুললো? তাদের ডেটার সত্যতা কতটা? এই যে ঘরেও নয়, পারের নয়, রহস্যময় 70% মানুষ, তারা কি তৃণমূলের সাইলেন্ট সাপোর্টার, নাকি বিজেপির পক্ষে আন্ডার কারেন্ট? আসলে এক্সিস মাই ইন্ডিয়ার বিবৃতি অসহায়তা প্রমাণ করে দিচ্ছে। বাংলার মানুষের মনের নাগাল পাওয়া অত সোজা নয়। এক্সিস মাই ইন্ডিয়া শুধু একটা তথ্য দেয়নি, বরং একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছে বাকি সমস্ত সংস্থার সামনে। আচ্ছা, তাহলে বাকিদের ডেটা কি সব টেবিল চেয়ারে বসে বানানো, নাকি স্রেফ ফোনের ওপার থেকে সংগ্রহ করা? আমরা মাঠে কাজ করতে দেখেছি ম্যাট্রাইজ এবং পিপলস পালসকে। পিপলস পালসের প্রধান সমীক্ষক রাজন আমাদের প্রতিনিধির সঙ্গে কথাও বলেছেন। এদের গুরুত্ব দেওয়ার কারণ একটাই, এরা শুধু সংখ্যা বলেনি, এরা লিঙ্গ, বয়স এবং এলাকা ভিত্তিক ডেটার ব্যবচ্ছেদ করেছে। লড়াইটা কি তবে যতটা আমরা ভাবছি তার চেয়েও বেশি কঠিন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? একটা বিষয় খেয়াল করেছেন, সমীক্ষার বাজারে এখন তথ্যের চেয়ে বিভ্রান্তি বেশি। ম্যাট্রাইজের যেখানে বিজেপিকে এগিয়ে রাখছে, সেখানে পিপলস পালস আবার বলছে উল্টো কথা। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস পরিষ্কার ব্যবধানে সরকার গড়ছে। তবে সমস্ত সমীক্ষাকে ছাপিয়ে এখন আলোচনায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যার হ্যান্ডেল দ্য এনিগমাস। কোনো এজেন্সি নয়, কোনো ঢাকঢোল নেই। অথচ গত 2021 আর 2024 নির্বাচনে এই হ্যান্ডেলের করা ভবিষ্যৎবাণী একেবারে হুবহু মিলে গিয়েছিল। এবার তারা কি বলেছে খেলা একতরফা। তৃণমূল 222টা আসন নিয়ে ক্ষমতায় ফিরছে। ভাবুন একবার, একদিকে ডিজিটাল সার্ভে আর অন্যদিকে এই ম্যাজিক প্রেডিকশন। কি আশ্চর্য সংঘাত! সিএসডিএস, যাদের পোস্ট পোল ডেটা সারা দেশে সব থেকে বিজ্ঞানসম্মত এবং নির্ভুল বলে মানা হয়, তারা কিন্তু এবার অদ্ভুতভাবে চুপ। হয় তারা সমীক্ষা করেনি, আর নয়তো ডেটা হাতে রেখেও প্রকাশ করছে না। এমনকি গত 25 বছর ধরে ভারতের জনমত মাপছে যে সি ভোটার, তারাও এবার আসনের সংখ্যা বলতে চায়নি। বড় বড় সংস্থারা কি তবে বাংলার পালস বুঝতে ব্যর্থ হচ্ছে, নাকি এমন কোন ঝড়ের পূর্বাভাস তারা পেয়েছে
যা আগে ভাগে বলতে ভয় পাচ্ছে। দেশের 3 সবথেকে বড় বাজি অ্যাক্সেস মাই ইন্ডিয়া, সি ভোটার আর সিএসডিএস, তিনজনই বাংলা নিয়ে কার্যত মৌন ব্রত নিয়েছে। এই নীরবতা কিন্তু অনেক কথা বলে দিচ্ছে। সহজ একটা প্রশ্ন হলো, এবার তৃণমূলের একচেটিয়া সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরবে, নাকি সিপিএম, কংগ্রেস, মিম, আইএসএফ ফাটল ধরাবে বলে যা হচ্ছে তা সেফ একটা ন্যারেটিভ? বাম আর কংগ্রেস কিন্তু সত্যি বড় ফ্যাক্টর। 2021-এ তারা জোট বেঁধে লড়ছিল, এবার লড়েছে আলাদা। এতে কার লাভ? ভোট কি বাড়বে নাকি আরো কমবে? এবার সিপিএম এর প্রচারের কাছে কংগ্রেস ছিল তুলনায় নিষ্প্রভ। কংগ্রেস ডিজিটাল প্ল্যাটফর্মে কয়েক কোটি টাকা খরচ করলেও বাংলায় বিজ্ঞাপনের পেছনে তাদের খরচ কিন্তু শূন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা টাকাও বিজ্ঞাপনে তারা খরচ করেনি। কেরালা বা আসামে তারা টাকা ঢাললেও বাংলাকে যেন তারা ব্র্যাকেটের বাইরেই রেখে দিয়েছিল। অন্যদিকে বামেরা খরচ করেছে মাত্র 1.5 থেকে 2.25 লাখ টাকা। মেটা বা গুগলের অফিসিয়াল ডেটা অন্তত এটাই বলছে। এই নামমাত্র খরচ কিসের ইঙ্গিত দেয়? লড়াইয়ের ময়দানে কি তবে শুরু থেকেই কোনো একটা পক্ষ হাল ছেড়ে দিয়েছিল, নাকি নীরবে নিভৃতে অন্য কোনো সমীকরণ কাজ করছিল? পুরো বিষয়টা বেশ রহস্যময়। একদিকে তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙনের দাবি, অন্যদিকে কংগ্রেস বামেদের এই অদ্ভুত নিস্পৃহতা। এই সব কিছুর সুবিধা কি সরাসরি বিজেপির ঝুলিতে যাবে, নাকি সাইলেন্ট ভোটাররা অন্য কোনো চমক জমিয়ে রেখেছেন? একটা তথ্য খুব ভাইটাল, এবার বাংলায় 93% বেশি ভোট পড়েছে। এর মানে কি? মানে হলো, যারা শারীরিকভাবে ভোট দিতে সক্ষম প্রায় সকলে এই প্রচন্ড গরমেও বুথে গেছেন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা বাংলার শ্রমিকরা ঘরে ফিরেছেন ভোট দিতে। এটা কোনো সাধারণ লক্ষণ নয়। প্রশ্ন হলো, এই বিপুল ভোট কার বাক্সে গেল? যারা তৃণমূলের বিরুদ্ধেই তারা বলছেন সংখ্যালঘু ভোট এবার ভাগ হয়েছে, কিন্তু পরিসংখ্যান বলছে সংখ্যালঘু ভোট যদি কিছুটা কাটেও তার বড় অংশ কিন্তু বিজেপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। উল্টো দিকে ভোটার তালিকা থেকে প্রায় 27 লক্ষ নাম বাদ যাওয়া এবং পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা, এই পুরো অঙ্কটা তৃণমূলের সেই পুরনো 48% ভোটকে কিছুটা কমিয়ে 44% নামিয়ে আনতে পারে। এখানেই আসল ক্যাচ। তৃণমূলের ভোট কমলেই কি তা বিজেপির ঝুলিতে যাবে? বিজেপি এবার বাজি ধরেছে অ্যান্টি ইনকামবেন্সি আর মেরুকরণের ওপর। তাদের আশা, শাসক দলের ওপর মানুষের রাগ যদি মেরুকরণের সঙ্গে মিশে গেছে, সেই ফর্মুলাতেই তারা নবান্ন দখল করছে। আসুন এবার একটু অঙ্ক কষি। গত নির্বাচনে বিজেপি প্রায় 57% হিন্দু ভোট পেয়েছিল। এখন মেরুকরণ যদি আরো বাড়ে, ধরুন সেটা 7% পৌঁছলো, তাতেও কিন্তু বিজেপির মোট ভোট বড় জোর 1.5 থেকে 2.25% বাড়বে। অর্থাৎ লোকসভার 39% ভোটকে ভিত্তি ধরলে সেটা বড় জোর 41 থেকে 42% গিয়ে ঠেকছে। অন্যদিকে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তৃণমূলের ভোট শতাংশ কিন্তু বিজেপির চেয়ে অন্তত 3% বেশি থাকার সম্ভাবনা প্রবল। ভোট শতাংশে এগিয়ে থেকেও কি তৃণমূল আসনে পিছিয়ে যেতে পারে? তাত্ত্বিকভাবে এটা কঠিন। এখানেই উঠে আসছে তৃণমূলের সব থেকে বড় শক্তির কথা, তাদের সাংগঠনিক ক্ষমতা। এটা এমনকি বিজেপির তাত্ত্বিক নেতারাও স্বীকার করেন। বাংলার প্রতিটি বুথে লোক বসানো, ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসা, এটা তৃণমূলের যতটা আছে বিজেপির ততটা নেই। এই বুথ ম্যানেজমেন্ট কিন্তু ভোটের ফলে অন্তত 1 থেকে 2% প্রভাব ফেলে। তাহলে ম্যাট্রিজের মতন সংস্থাগুলো যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে, সেটা কখন সম্ভব? সেটা তখনই সম্ভব যদি এক হিন্দু ভোটের মেরুকরণ 60% ছাড়িয়ে 62 বা 65% গিয়ে পৌঁছয়। 2, বাম এবং কংগ্রেসের ভোট শতাংশ বাড়ার বদলে যদি উল্টে আরো কমে যায়, যদি এই দুটো শর্ত মিলে যায়, তবেই শতাংশের বিচারে দুই পক্ষ 43 থেকে 44% আশেপাশে এসে দাঁড়াবে। কিন্তু বাস্তবে কি মেরুকরণ ওই পর্যায়ে পৌঁছেছে, নাকি বাম কংগ্রেসের ভোট আরো তলানিতে ঠেকেছে? সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো অকাট্য সিগন্যাল আমাদের হাতে নেই, কারোর হাতে নেই। 2021-এ হিসেব উল্টে গিয়েছিল। সিএসডিএস এর 2021-এর পরিসংখ্যানটা লক্ষ্য করুন। সেবার মুসলিম ভোটারদের 75% ভোট একতরফা ভাবে গেছিল তৃণমূলের ঝুলিতে, আর বিজেপির পেয়েছিল মুসলিম ভোটের মাত্র 7%। এখানেই শেষ নয়, উচ্চবর্ণ, ওবিসি, রাজবংশী বা আদিবাসী অর্থাৎ হিন্দু ভোটের বড় অংশে বিজেপি থাবা বসালেও তৃণমূলের একাধিক আসনে লিড ছিল। তাহলে 21-এ বিজেপি 77-এ থমকে গেল কেন?
কারণ তৃণমূলের সামনে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার মহিলারা। সিএসডিএস এর পরিসংখ্যান বলছে প্রায় 50% মহিলা ভোটার তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যেখানে বিজেপিকে দিয়েছিলেন মাত্র 37%। এখন অনেকে বলতে পারেন মুসলিম মহিলারা দলে দলে ভোট দিয়েছেন বলে এই ব্যবধান, কিন্তু অঙ্ক তা বলছে না। শুধু মুসলিম মহিলারা নন, বিপুল সংখ্যক হিন্দু মহিলাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিলেন। না হলে তৃণমূল বিজেপির প্রাপ্ত ভোটে প্রায় 13% এই বিরাট গ্যাপ তৈরি হওয়া অসম্ভব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন তার আসল কেল্লা হলো মহিলা ভোট ব্যাংক, আর তাই তখন বিজেপি যখন ক্যাশ ট্রান্সফার স্কিমের টোপ দিচ্ছিল, মমতা তখন তিনটি ব্রহ্মাস্ত্র বাজারে মজুদ। 1, লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 এসসি এসটিদের জন্য 1700 টাকা করে দিলেন। 2, কন্যাশ্রী, স্কুল কলেজে পড়া মেয়েদের জন্য আর্থিক সুরক্ষা। প্রায় 1 কোটি পরিবার এই সুবিধা পেয়েছে এবং এই খাতে সরকার খরচ করেছে 16,000 কোটি টাকারও বেশি। 3, রূপশ্রী, অভাবী ঘরের মেয়ের বিয়ের সময় এককালীন 25,000 টাকার সাহায্য। তথ্য বলছে বাংলায় 2,40,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান। অনেকে একে খয়রাতি কিংবা বাংলার মহিলাদের কর্মবিমুখ করে তোলা ইত্যাদি বলেন বটে, কিন্তু অর্থনীতিতে এর মাল্টিপ্লায়ার এফেক্ট মারাত্মক। এটা অনেকটা ইকোনমিক ইঞ্জিনের মতন। 5টা বড় শিল্প স্থাপনের চেয়েও এর মাল্টিপ্লায়ার এফেক্ট বেশি। ধরুন বছরে প্রায় 44,000 কোটি টাকা মহিলাদের কাছে সরাসরি যাচ্ছে। 5টা বড় শিল্প হলে কয়েক হাজার মানুষের চাকরি হতো ঠিক, কিন্তু সেই টাকা বাজারে আসতে সময় লাগতো। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বিশেষত নিম্নবিত্ত মহিলারা জমিয়ে রাখেন না, তৎক্ষণাৎ বাজারে গিয়ে খরচ করেন। প্রান্তিক মানুষের হাতে টাকা দিলে তার সেটা সঙ্গে সঙ্গে খরচ করেন। অর্থনীতির ভাষায় একে বলে মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। এর ফলে গ্রামের ছোট দোকানদারের বিক্রি বাড়ে, সেই দোকানদার আবার পাইকারি বিক্রেতার কাছ থেকে মাল কেনেন। এইভাবে একটা ছোট ভান্ডার থেকে বের হওয়া টাকা বাজারে ঘুরতে ঘুরতে কয়েক গুণ বেশি আর্থিক লেনদেন তৈরি করে। তাই এটা সির্ফ ভাতা নয়, গ্রামাঞ্চলের ক্রয় ক্ষমতা বাড়িয়ে বাজারকে চাঙ্গা রাখার এক সুপরিকল্পিত হাতিয়ার। তাই যারা একে অনুৎপাদনশীল বলছেন তারা হয়তো ভুলে যাচ্ছেন মানুষের পেটে খিদে আর হাতে পয়সা না থাকলে শিল্প গড়লেও তারা ক্রেতা খুঁজে পাওয়া যাবে না। ভাবুন একবার, যে মহিলারা এই সুবিধার অংশীদার তারা কি ভোটের বাক্সে এর প্রতিদান দেবেন না? বিজেপির কট্টর হিন্দুত্বের রাজনীতির সামনে মমতার এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোই কি তবে রক্ষা কবচ হয়ে দাঁড়াবে না, নাকি এবার সেই কেল্লায় ফাটল ধরাবে বিজেপি? তবে এখানে একটা পাল্টা যুক্তি আছে। যখন কোনো সুবিধা আপনি দীর্ঘ সময় ধরে নিয়মিত পান, তখন সেটা আর উপহার থাকে না, অধিকার হয়ে যায়। মানুষ তখন অভ্যস্ত হয়ে পড়ে। যেমনটা মোদী সরকারের দেওয়া 80 কোটি মানুষের বিনামূল্যে রেশন। একটা সময় পর ভোটাররা ভাবতে শুরু করেন এ তো পাওয়াই উচিত, এতে নতুন কি? বাংলার মহিলারা কি লক্ষ্মীর ভান্ডারকে স্রেফ অধিকার হিসেবে দেখছেন নাকি প্রাপ্ত হিসেবে? পরশু বেলা 12টার মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। ভোটের ঠিক আগে বিহার বা আসামের মতন টাকা বিলির খেলাটা মমতা খেলেননি বা খেলতে পারেননি। তারা সমস্ত স্কিম যতই বিতর্কে থাকুক, ভোটের আগেই চালু করা মহিলাদের নিয়ে যে ডেটা বাজারে ঘোরে সেটা অনেকটাই অসম্পূর্ণ। ডিপ সেগ্রিগেশন করে মহিলা ভোটারদের বিশ্লেষণ খুব কম জায়গায় হয়। মহিলা এবং তার সঙ্গে সংখ্যালঘু ভোট যদি এখনো মমতার পাশে অটুট থাকে, তাহলে এই নির্বাচন তার হারার প্রশ্নই ওঠে না। কিন্তু যদি সেই 49 থেকে 50% কোর সাপোর্টে সামান্য ফাটল ধরে 2-3-5% তাহলেই কিন্তু খেলা ঘুরে যেতে পারে। সংখ্যালঘু ভোট নিয়ে যেই সমস্ত স্যাম্পল এসেছে তাতে স্পষ্ট যে কনসলিডেশন বেড়েছে, বই কমেনি। বড় প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু ভোটের মুড কি? অনেক সংখ্যালঘু ভোটারের কাছে এবারের ভোট হয়ে উঠেছিল নাগরিকত্বের লড়াই, এনআরসি আর তাকে ঘিরে তৈরি হওয়া আশঙ্কা। এই ইস্যুগুলো আবেগের জায়গায় গিয়ে লেগেছে। ফলে ভোটটা প্রো তৃণমূল ছিল কি না সেটা সেকেন্ডারি, প্রাইমারি ছিল কার বিরুদ্ধে ভোট দেওয়া হচ্ছে। এই জায়গা থেকেই কনসলিডেশন বাড়ার তথ্যটা আসছে। আগে যদি 75% ধরে নেওয়া হয়, এখন সেটা 76 থেকে 77% ছুঁতে পারে। এই দাবি উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটা ক্যালকুলেটেড পলিটিক্যাল চয়েস, তার সঙ্গে ইমোশনাল রিয়াকশনও বটে।
এই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। ভোটের ধরন, ফেজিং, এনফোর্সমেন্ট সবকিছু নর্মাল প্যাটার্নের বাইরে। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, প্রায় 27 লক্ষ ভোটার ভোটই দিতে পারেননি। আরো গুরুতর অভিযোগ যে টার্গেট করে সেই সমস্ত ভোটারদের নাম কাটা হয়েছে যারা তৃণমূল ঘেঁষা বা মুসলিম ভোটার হিসেবে যাদেরকে ধরা হয়। এখানে ডেটা আংশিক রয়েছে, বিধানসভা ভিত্তিক ব্রেকআপ নেই। ধরুন 150 থেকে 180টা আসনে যদি 500 থেকে 25,000 ভোট কেটে দেওয়া হয়, তাহলে ফলাফল পুরো উল্টে যেতে পারে। এটা কনস্পিরেসি থিওরি না এটা একেবারে হার্ড ইলেকটোরাল ম্যাথ? তবে বেদনাদায়ক সত্যিটা হলো এই মুহূর্তে কারোর কাছেই পুরো ডেটা নেই, না মিডিয়ার, না বিশ্লেষকদের, না রাজনৈতিক দলগুলোর। সিএসডিএস এর 2021 সালের সমীক্ষা আমাদের দেখিয়েছে অর্থনৈতিক স্তর অনুযায়ী ভোটের আচরণ আলাদা হয়। গরিব এবং নিম্ন মধ্যবিত্তের ভোট তৃণমূলে পড়েছিল 50 থেকে 51%, সেখানে বিজেপি পড়েছিল 35 থেকে 36%। মানে এখানেই তৃণমূলের আসল শক্তি। কিন্তু আপনি যত উপরের দিকে উঠবেন মধ্যবিত্ত, তারপর সচ্ছল, এই গ্যাপ দ্রুত কমেছিল। মধ্যবিত্তে সেটা প্রায় 47 বনাম 40, আর ধনী শ্রেণীতে এসে প্রায় উল্টে যায়, বিজেপি 43, তৃণমূল 40%। এই ডেটা একটা নির্মম সত্য বলছে, সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক প্রো পুওর আর বিজেপির গ্রোথ প্রো অ্যাফ্লুয়েন্ট জোনে। মহিলা নিরাপত্তা এই ইস্যুটা যদি সত্যি আবেগের জায়গায় গিয়ে লাগে, তাহলে শহুরে মহিলা ভোটে ফাটল ধরতে পারে। অনেকটা বড় ফ্যাক্ট। আরেকটা বড় ফ্যাক্ট, পশ্চিমবঙ্গে এখনো বিজেপি উচ্চ বর্ণের হিন্দু ভোটে একচেটিয়া আধিপত্য তৈরি করতে পারেনি। ডেটা বলছে প্রায় 42% সাবর্ণ ভোট তৃণমূলের দিকে আর 46% বিজেপির দিকে, মানে ফারাক মাত্র 4%। মানে উচ্চ বর্ণের হিন্দু ভোটার ক্ষেত্রে উত্তরপ্রদেশে যেটা হয়েছে, বাংলায় সেই সামাজিক মেরুকরণ এখনো পুরোপুরি হয়নি। এখানে তথাকথিত ভদ্রলোক শ্রেণীর একটা বড় অংশ এখনো মমতার থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নেয়নি। আর সেটাই এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। এবার আসি বিতর্কিত প্রশ্নে। নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী দুটো সম্পূর্ণ বিপরীত ন্যারেটিভ চলছে। একদল বলছে অসাধারণ কাজ, এত হিংসাপ্রবণ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। আরেক দল, বিশেষ করে তৃণমূল, বলছে এই শান্তির আড়ালে ভয় দেখানো হয়েছে। এই ধরনের লোকাল লেভেলের ইন্টিমিডেশন যদি ছড়িয়ে থাকে, তাহলে 1 থেকে 1.5% ভোটে প্রভাব পড়তেই পারে। শুনতে কম লাগে, কিন্তু ইলেকশনে এটাই মার্জিন অফ ভিক্টরি। শেষ প্রশ্ন, এসআইআর এটা শুধু টেকনিক্যাল রিভিশন নয়, এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ। যখন আপনি বারবার ঘুষপেটিয়া, নাগরিকত্ব, লিস্ট ক্লিনিং এই শব্দগুলো ব্যবহার করেন, তখন আসলে আপনি একটা সিগন্যাল দিচ্ছেন কারা ভিতরের, কারা বাইরের। আর এই লাইনটা যত গাঢ় হবে, ততই হিন্দু কনসলিডেশন বাড়বে, এটাই তত্ত্ব। মানে সরাসরি ধর্মের কথা না বলেও একটা ইনডাইরেক্ট পোলারাইজেশন টুল তৈরি করা হচ্ছে। সবশেষে বলি, আমরা পরিসংখ্যান দেখলাম, মেরুকরণ মাপলাম, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের অর্থনৈতিক গতিবেগ নিয়েও চর্চা করলাম, কিন্তু দিন শেষে একটা নগ্ন সত্য আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সেই প্রশ্নটা হলো, যদি বাংলার 70% মানুষ সমীক্ষকদের সামনে মুখ খুলতে ভয় পান, তবে সেই সমাজ কি আদৌ স্বাধীন? ভাবুন আপনারা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।